ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা কাল। 7 বিভাগীয় শহরে প্রস্তুতি সম্পন্ন, ডিজিটাল জালিয়াতি রোধে সতর্ক প্রশাসন। আমার যে সিট প্ল্যানটা সেটা দেখার জন্য আমি এখানে আসছি আর কি। হলটা কোথায় একাডেমিক ভবন খুঁজছি, আশেপাশে দেখছি, কালকে যেন হয়রানি হতে না হয়। যে কোনো ধরনের মোবাইল নিয়ে আমরা হলে যেতে নিষেধ করব, কারণ ডিজিটাল জালিয়াতির সম্ভাবনাকে আমরা কখনো উড়িয়ে দিতে পারি না। পরীক্ষায় অংশ নেবেন 3 লাখেরও বেশি শিক্ষার্থী। হল খোলা থাকলে আমরা ভালো করে থাকতে পারতাম। আমাদের থাকতে কষ্ট হচ্ছে, আমরা পরীক্ষার আগে যে প্রিপারেশনটা ওইটা ভালো করে নিতে পারতেছি। এক্সেলেন্ট। প্রধান শিরোনাম রাত 11টার সময়, সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর যানজট কমাতে মোড়ে মোড়ে আধুনিক রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল। 52 কোটি টাকা খরচ হলেও অকার্যকর, চালানোর ধারণা নেই প্রকল্প পরিচালকেরই। নাসির তামিমার বিয়ে বৈধ নয় বলছে পিবিআই, জাল করা হয় তালাকের নোটিশ। 31 অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি। এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চুল কাটার অভিযোগ অস্বীকার করলেও শিক্ষকের হাতে ছিল কাঁচি, স্থায়ী অপসারণ দাবিতে অনশন, ব্যবস্থা জানাতে হাইকোর্টের নির্দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা কাল। ইতোমধ্যে 7টি বিভাগীয় শহরে প্রশ্ন সরবরাহ সহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আবাসিক হল বন্ধ থাকায় ভর্তিচ্ছুদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়, আর তাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ছাত্রলীগ। এদিকে ভর্তি পরীক্ষায় জালিয়াতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর। রাত পোহালেই বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা প্রায় 1,17,957 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায়। ঢাকায় পরীক্ষা দিবেন 58,306 জন, আর 7 বিভাগীয় শহরে 59,354 জন। ঢাকার বাইরে বিভাগীয় শহরে 7টি কেন্দ্রে ইতোমধ্যেই পাঠানো হয়েছে প্রশ্ন। সব প্রস্তুতি সম্পন্ন। সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের 7টি বিভাগীয় বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়ে আজকে সকল জিনিসপত্র চলে গেছে সিকিউরড ওয়েতে। তবে আবাসিক হল বন্ধ থাকায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঢাকায় থাকা নিয়ে পড়েছেন বিড়ম্বনায়। হল খোলা না থাকার কারণে আমাদের থাকতে কষ্ট হচ্ছে, আমরা পরীক্ষার আগে যে প্রিপারেশনটা ওইটা ভালো করে নিতে পারতেছি না। হল খোলা থাকলে আমরা ভালো করে থাকতে পারতাম, প্রিপারেশন নিতে পারতাম ভালো একটু। আবাসনের বিষয়টি নিজ দায়িত্বে ব্যবস্থা করার পরামর্শ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ডিজিটাল জালিয়াতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমাদের বর্তমান ছাত্র এবং ভবিষ্যৎ ছাত্র যারাই হবে না কেন, মোবাইল নিয়ে, যে কোনো ধরনের মোবাইল নিয়ে আমরা হলে যেতে নিষেধ করব, কারণ ডিজিটাল জালিয়াতির সম্ভাবনাকে আমরা কখনো উড়িয়ে দিতে পারি না। ভর্তিচ্ছুদের আবাসন সহযোগিতা সহ পাশে থাকার কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। প্রত্যেক বছর ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সমস্যা সংকটকে মোকাবেলা করার জন্য, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য, মানবিকভাবে তাদের পাশে সহায়তা করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ যে কোনো ধরনের ডিজিটাল ডিভাইস নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে 7 বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুতি শেষ হয়েছে। রাজধানীর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থী 59,300 জন। করোনাকাল মাথায় রেখে এবারই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে 7 বিভাগীয় শহরে। প্রতিটি বিভাগে একটি করে কেন্দ্র রাখা হয়েছে। রাজশাহী বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এখানে শুক্রবার ক ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেবেন প্রায় 14,500 শিক্ষার্থী। সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে ক্যাম্পাসে বসানো হয়েছে স্বেচ্ছাসেবী বুথ, আসন বিন্যাসের বোর্ড, ভবন খুঁজে পেতে চিহ্ন দেয়া হয়েছে ক্যাম্পাসের মোড়ে মোড়ে। পরীক্ষার দিনের ভোগান্তি এড়াতে আগের দিন হল ও ভবন চিনতে অনেক শিক্ষার্থী আসেন ক্যাম্পাসে। ক্যাম্পাসের এমন সুষ্ঠু পরিবেশে খুশি তারা। ক্যাম্পাসে আসলাম,
একটু দেখতে যে যেন পরীক্ষার দিন আসতে সুবিধা হয়। হলটা কোথায় একাডেমিক ভবন খুঁজছি, আশেপাশে দেখছি, কালকে যেন হয়রানি হতে না হয়। উপাচার্য জানালেন, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা হলে বসানো হবে। ভর্তিচ্ছুদের সুবিধায় ক্যাম্পাস অঙ্গনে সব ব্যবস্থা রাখা হয়েছে। পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি এবং এখানে যারা পরীক্ষা দিতে আসবে তাদের নিরাপত্তার বিষয়, তাদের স্বাস্থ্যর বিষয় এবং তাদের খাদ্যের বিষয়গুলো আমরা ইতোমধ্যে নিশ্চিত করেছি। 4 স্তরের নিরাপত্তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। এবার অন্য প্রসঙ্গ। তালাক হয়নি জেনেও তামিমাকে বিয়ে করে অপরাধ করেছেন ক্রিকেটার নাসির। এমনকি তামিমা ও রাকিবের বিবাহ বিচ্ছেদের নথিও জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। পিবিআই এর তদন্ত রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য। 31 অক্টোবর নাসির, তামিমা ও তার মাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। প্রথম স্বামী রাকিব বলেছেন, তামিমা ফিরলে আবারও তাকে মেনে নেবেন। এবছরের ভালোবাসা দিবসে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তামিমা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। বিয়ের পর থেকেই তামিমাকে বৈধ স্ত্রী দাবি করেন তার প্রথম স্বামী রাকিব। বিষয়টি গড়ায় আদালতে, তদন্তের দায়িত্ব পান পিবিআই। নাসির তামিমার বিয়ের 7 মাস পর জানা গেল আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই বিয়ের পিঁড়িতে বসেন তামিমা। সেই কারণে তাদের বিয়ের প্রক্রিয়া বৈধ হয়নি। যে স্পিড বা যে কারণে তালাকটি হবে সেই তালাকের প্রসেসটি মানা হয়নি, সুতরাং সেই ক্ষেত্রে তালাকটি ঠিকমতো হয়নি। এছাড়া প্রথম স্বামীর সঙ্গে তামিমার বিচ্ছেদ সংক্রান্ত যে নথিপত্র দেখানো হয়েছে সেগুলো জালিয়াতির মাধ্যমে তৈরি করা বলেও তদন্তে উঠে এসেছে। নাসির হোসেনের অপরাধটি হলো যে নাসির হোসেন আর কি উচিত ছিল সেটি ভেরিফাই করা যে আমি যাকে বিয়ে করছি সে আরেকজন বিবাহিত স্ত্রী ছিলেন কিনা। তিনি জানতেন যে আসলে এটি ভেরিফাই করা উচিত, তিনি করেন নাই, তিনি জেনে শুনে ছোট অপরাধটি করেছেন। রাকিবের আইনজীবী বলছেন, অন্যের বউকে বিয়ে করে অপরাধ করেছেন ক্রিকেটার নাসির। রাকিবও বলছেন, তামিমা ফিরলে আবার তাকে ঘরে তুলবেন। নাসির হোসেন তিনি অন্যের স্ত্রীকে জেনে শুনে বিয়ে করেছেন, কন্টিনিউয়াসলি তাকে নিয়ে সংসার করে গেছেন, বিভিন্ন জায়গায় প্রেস কনফারেন্স করেছেন, টিকটক করেছেন, বিভিন্ন জায়গায় ওনাদের রিলেশনটাকে বর্তমান আছেন এবং নিজের স্ত্রী বলে বারবার দাবিও করেছেন এবং রাকিবের মানহানি করেছেন। সে আইনতভাবে এখনো আমার ওয়াইফ। এখন যদি সে আসতে চায়, সে যদি আসতে চায় সেটা তার বিষয়ে সে আসতে পারে, আমার দিক থেকে আসুক, সে সমস্যা নেই। এদিকে পিবিআইয়ের তদন্ত রিপোর্ট দেখার পর নাসির, তামিমা এবং তার মাকে 31 অক্টোবর হাজির হতে সমন জারি করেছেন আদালত। যদিও পিবিআইয়ের তদন্ত রিপোর্টের বিষয়ে নাসিরের আইনজীবীর কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের খুলশী এলাকায় রূপসী পাহাড়ের ওপর এক যুবককে হত্যার পর বৈদ্যুতিক খুঁটিতে ঝুলিয়ে রাখা হয় লাশ। স্বজনদের দাবি, বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। আর জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। অনেকটা দুর্গম পথ পাড়ি দিয়ে রূপসী পাহাড়ে চূড়ায় উঠতে হয়। আর এই চূড়ায় বৈদ্যুতিক টাওয়ার থেকে 30 বছর বয়সী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, বৃহস্পতিবার 999-এ ফোন পাওয়ার পর তারা ঘটনাস্থলে এসে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলন্ত অবস্থায় একটি লাশ দেখতে পান। পরে এলাকাবাসী দেয়া তথ্যে তার পরিচয় জানা যায়। সবকিছু মনে হচ্ছে এটা একটা হত্যাকাণ্ড। আমরা তদন্ত করছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেব। নিহতের স্বজনরা জানান, গত সোমবার থেকে খোকন নিখোঁজ ছিলেন। এই সময় বিভিন্ন আত্মীয় স্বজনদের খোঁজ নেওয়া হলেও কোনো হদিস পাওয়া যায়নি তার। নিহতের মামার দাবি, হত্যা করার আগে তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়। সারা রাত হয়ে গেছে, আসানা এরপর দিন গেছে, আসানা এরপর আমরা খুঁজতেছি, পাচ্ছি না লাশটা। এখানে 2টা ছোট বাচ্চা আসছিল হয়তো ঘাস কাটার জন্য, তো লাশটা ওরা দেখছে। এই লাশটা আমরা দেখতেছি যে আপনার ঝুলানো আছে, মাথার চুল নাই, গালের থেকে দাড়ি ফেলে দিছে। এখানে আমরা ব্লেড দেখছি, সাবান দেখছি, পানির বোতল দেখছি। ওকে লটকাই ঝুলাই আপনার মনে করেন ঝুলাই রাখছে, গালের ভিতরে রুমাল ঢুকাই দিচ্ছে। গামছা মুখের মধ্যে রুমাল টুমাল দিয়ে কি মানুষে কি ফাঁসি টাসি খায় নাকি, ওনাকে মার্ডার করা হয়েছে। খোকন একসময় বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন, যদিও গেল কয়েক বছর রাজনীতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। তবে এই নিয়ে বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব ছিল। 2 সন্তানের বাবা খোকন পাহাড়ি এলাকায় কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানায় স্বজনরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।
রাজধানীর যানজট নিরসনে পরপর বেশ কয়েকটি বড় বাজেটের প্রকল্প নিয়েও ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। আর এর ধারাবাহিকতায় যেন এবারও নেওয়া হয়েছে চড়া খরচের রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল প্রকল্প। আর এই প্রকল্প সম্পর্কে খোদ প্রকল্প পরিচালকেরই নেই ন্যূনতম ধারণা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, জাপানি প্রযুক্তির এই সিগন্যাল ব্যবস্থা বাংলাদেশের প্রেক্ষাপটে পুরোপুরি অবাস্তব। রাজধানীর পল্টন মোড়, ট্রাফিক পুলিশের কাজ চলছে বাঁশি, হাতের ইশারা আর বাঁশের লাঠি দিয়ে। অথচ 2 বছর আগে 52 কোটি টাকা খরচ করে এই শহরে বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল। জাপানি প্রযুক্তির এই পদ্ধতি চারদিকের 300 মিটার দূরত্বের গাড়ির সংখ্যা নির্ণয় করে নিজেই স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। তবে এখনও রোবটের মতোই দাঁড়িয়ে আছে। কিভাবে এটাকে কাজে লাগাতে হবে তার কোনো ধারণাই নেই কর্তৃপক্ষের। যতটুকু পারি হাত দিয়ে বা সিগন্যাল মেনটেন করি। আমাদের কত লোক অ্যাক্সিডেন্ট হয়েছে। পল্টনের পাশাপাশি গুলশান 1, গুলিস্তান ও মহাখালী এই 4 ইন্টারসেকশনে বসানো হয়েছে এই প্রযুক্তি। আমি নিতে ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো ট্রেনিং বা এই ধরনের কোনো ওয়ার্কশপ বা তারা কিভাবে ব্যবহার করে এই ব্যাপারে আমার কোনো ট্রেনিং করা হয়নি বা যাওয়া হয়নি, দেখা হয়নি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, জাপানের জন্য বানানো এই প্রযুক্তি বাংলাদেশে অচল। ঢাকার রাস্তা, গাড়ির ধরন ও ট্রাফিক ব্যবস্থাপনায় এটা পুরোপুরি অবাস্তব। যারা এটাকে প্রস্তাব করেছেন তারা নিজেরাও কোনোদিন সিগন্যাল ডিজাইন করেননি, সিগন্যালের জন্য কি দরকার হয় তাও জানেননি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এটি অযথা টাকা খরচের একটি প্রকল্প। তবে প্রকল্প পরিচালকের দাবি ভিন্ন। এই ধরনের উন্নত প্রযুক্তি নির্ভর ইন্টেলিজেন্ট পূর্ব শর্তগুলি ঢাকায় নাই। আমাদের জন্য যদি কোনো রকম অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় আমরা সবাই মিলেই করবো আর কি। এই 4 স্থানে সমীক্ষা প্রকল্প সফল হলে রাজধানীর প্রায় 1.5 শতাধিক ইন্টারসেকশনে রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল চালুর পরিকল্পনা রয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত না হওয়ায় সেগুলো এখন উল্টো যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চুল কাটার ঘটনায় অভিযুক্ত ওই শিক্ষক ফারহানা ইয়াসমিনকে স্থায়ী অপসারণের দাবিতে 3য় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ওই শিক্ষক চুল কাটার বিষয়টি অস্বীকার করলেও তাকে কাছি হাতে দেখা গেছে সিসি ক্যামেরার ছবিতে। এদিকে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় পরীক্ষা কেন্দ্রের সামনে হাতে কাঁচি নিয়ে ঘোরাঘুরি করছেন অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন। ওই কাঁচি দিয়ে বিশ্ববিদ্যালয়ের 16 শিক্ষার্থীর চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ আন্দোলনরত শিক্ষার্থীদের। এদিকে আন্দোলনের 3য় দিনে শিক্ষার্থীদের একটি মিছিল ক্যাম্পাস থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকে। অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে শুধু চেয়ারম্যান পদ থেকে নয় বরং বিশ্ববিদ্যালয় থেকে অপসারণের 1 দফা দাবিতে এই কর্মসূচি চলছে। যারা তার এই রুটিনে পরীক্ষা দিতে চাননি বা রুটিন সংশোধন করতে স্মারকলিপি দিতে চেয়েছিলেন তাদেরকে তিনি চিহ্নিত করে একে একে ধরে নিয়ে চুল কেটে একজন একজন করে রুমের মধ্যে ঢোকাচ্ছেন। এইরকম ভাবে চুল ধরে তিনি এইরকম ভাবে কেটে দেন। ততক্ষণ না পর্যন্ত আমরা আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, আমাদের দাবিতে আমরা সফল হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। এদিকে তদন্ত কমিটির সভাপতি রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও সিনেট সদস্য লাইলা ফেরদৌস হিমেল জানিয়েছেন, 5 সদস্যের তদন্ত কমিটি ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছে। আরও 4 জন আমাদের শিক্ষক নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে এবং বলা হয়েছে যে অতি দ্রুত সময়ে এই তদন্ত কমিটি যেন তাদের রিপোর্ট পেশ করে, কারণ পরীক্ষাটা আমরা আবার চলমান করতে চাই। গত 26 সেপ্টেম্বর দুপুরে পরীক্ষা হলে ঢোকার সময় 16 শিক্ষার্থীর চুল কেটে দেন বিভাগের চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। এরপর থেকে পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে বিভাগীয় চেয়ারম্যান সহ প্রশাসনিক 3টি পদ থেকে পদত্যাগ করলেও তার স্থায়ী অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। চট্টগ্রামে ওয়াসার ভুতুরে বিলের খপ্পরে পড়েছে নগরবাসী। পানি ব্যবহার না করেও গ্রাহককে গুনতে হচ্ছে হাজার হাজার টাকা। আর এই অবস্থায় অনিয়ম বন্ধে প্রাথমিকভাবে নগরীর 4টি আবাসিক এলাকায় বসানো হয়েছে 10,000 ডিজিটাল মিটার। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। ফ্ল্যাটের কোনো বাসিন্দা না থাকার পরও প্রতি মাসে ওয়াসার 15 থেকে 20,000 টাকা ভুতুরে বিল গুনতে হচ্ছে নাজিমুদ্দিনকে, যা 1 বছরে ঠেকেছে 2.5 লাখে। বারবার অভিযোগ করেও শুরু হয়নি হয়রানির। শুধুমাত্র নাজিমুদ্দিন নন, চট্টগ্রাম ওয়াসার বিল নিয়ে এমন অনিয়মের মুখোমুখি হতে হচ্ছে অনেককেই। আমরা ওখানে ওয়াসার মধ্যে অ্যাপ্লাই করছি, ওয়াসা আমাদেরকে কোনো ডিসাইড করে নাই, ওইটা নিয়ে কোনো সংশোধন করে নাই,
ওই টাকাগুলো জমা আছে, এখন আমরা কী করবো ওই টাকাগুলো? কোনো পানি সাপ্লাই নেই, কিন্তু নিয়মিত বিল আসতেছে। কোনো পানি সাপ্লাই নেই, দেখতে দেখতে ৬০,০০০ টাকার বিল আসলো। 2016 সালে ওয়াসার গড় বিল প্রথা শুরু হওয়ার পর বছরে সংস্থাটির বিল ছিল 43 কোটি টাকা, যা এখন দাঁড়িয়েছে 105 কোটি টাকায়, যার পুরোটাই যায় গ্রাহকের পকেট থেকে। আমি মনে করি এই বাড়তি বকেয়াটা হয়েছে শুধুমাত্র গড় বিলের কারণে, এবং গড় বিল, বুতুরে বিল সব একই সূত্রে গাঁথা। যুগের পর যুগ চলে আসা এসব অভিযোগ থেকে বেরিয়ে আসতে অটোমেটেড মিটার রিডিং স্থাপনে অটোমেশন প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। যে ডিজিটালাইজ মিটার যেটা দিচ্ছি, তার ফলে হবে কি, মিটারের মধ্যে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আমরা মিটারের থেকে সরাসরি রিডিংটা আমরা আমাদের এখানে কম্পিউটার সেকশনে পাবো। তাইলে আমাদের এই যেটা আমরা বলি হিউম্যান এরার বা চুরি বা এটসেট্রা যত কিছুই বলি, গ্রাহক থেকে যে কমপ্লেনগুলো আসে, আমাদের থেকে যে কমপ্লেনগুলো গ্রাহকের কাছে যায়, এগুলো মিনিমাইজ হয়ে যাবে। বর্তমানে চট্টগ্রাম ওয়াসার গ্রাহক প্রায় 73,000, আর বিশাল সংখ্যক গ্রাহকের রিডিং দেখে বিল করে মাত্র 43 জন মিটার ইন্সপেক্টর। বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র ডিজিটালাইজেশনের মাধ্যমে ওয়াসার মতো সংস্থার অনিয়ম দুর্নীতি রোধ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন স্বচ্ছতা ও জবাবদিহিতা। কেবলমাত্র তখনই গ্রাহক হয়রানি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এখন থেকে দেশি বিজ্ঞাপন ছাড়াই চালাতে হবে বিদেশি চ্যানেল। বিকেলে তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানিয়েছেন, কাল থেকেই মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টালের তালিকা বিটিআরসিকে পাঠানো হবে বলেও জানান মন্ত্রী। দেশের আকাশ দখল করে আছে ভিনদেশি টেলিভিশন চ্যানেল। সরকারি বিধিনিষেধের তোয়াক্কা না করেই বিজ্ঞাপন প্রচার করা হয় এসব চ্যানেলে। এতে প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হয় সরকার। এ অবস্থায় কেবল অপারেটর ও ডিস্ট্রিবিউটরদের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের কয়েক দফা বৈঠক হয়। সিদ্ধান্ত হয় 30 সেপ্টেম্বরের পর ক্লিন ফিড চালাতে হবে বিদেশি চ্যানেলগুলোকে। শুক্রবার থেকে সেটি কার্যকরের ঘোষণা দিলেন তথ্যমন্ত্রী। ক্লিন ফিড যদি সেখানে দেখানো না হয়, সেটি কেবল অপারেটর এবং ডিস্ট্রিবিউটর যারা ডাউনলিংকের পারমিশন পেয়েছে তাদের উপরেই আইন ভঙ্গের দায় বর্তাবে, এবং আইন কেউ ভঙ্গ করলে আগামীকাল থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অনুমোদনহীন অনলাইন পোর্টালগুলোর ব্যাপারে আদালতের চাওয়া অনুযায়ী বিটিআরসিকে তথ্য পাঠানো হবে বলেও জানান তথ্যমন্ত্রী। আমরা চেষ্টা করছি আজকের মধ্যেই বা কালকে সকালের মধ্যে আমরা বিটিআরসিকে তালিকা দিব। আমাদের কাছ থেকে তালিকা যেগুলো পাবে তারা সেগুলো বন্ধ করবে। আমার বিবেচনায় সবগুলো একসাথে বন্ধ করে দেওয়া সেটি যুক্তিযুক্ত হবে না। সেই বিষয়টা আমরা কোর্টকে অবহিত করব। আমরা পর্যায়ক্রমে অনুমোদিতগুলো বন্ধ করব। ধীরে ধীরে দেশের সম্প্রচার ব্যবস্থাপনাকে নীতিমালার মধ্যে নিয়ে আসা হবে বলে জানান ডক্টর হাসান মাহমুদ। চেষ্টা করছি আজকের মধ্যে। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বুধবারে এ অনুষ্ঠানে তিনি পর্যায়ক্রমে সব দেশেই নিজস্ব ভবনে দূতাবাস চালুর পরিকল্পনার কথা জানান। 12 দিনের সফর শেষে শুক্রবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে বুধবার বিকেলে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই তিনি ভবন চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। পরে বাংলাদেশ হাউসের উদ্বোধন করেন সরকার প্রধান। এ সময় দোয়ায় অংশ নেন। প্রধানমন্ত্রী জানান, যেসব দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে সব দেশেই নিজস্ব ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। পরে নতুন ভবনে বাংলাদেশ দূতাবাস এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রদূত শহীদুল ইসলাম ও প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন। এর আগে নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশন ও স্থায়ী প্রতিনিধির বাসভবন এবং লস অ্যাঞ্জেলেসে কনসুলেট অফিস ও কনসাল জেনারেলের বাড়ি ক্রয় করে সরকার। বাংলাদেশের মালিকানায় নিজস্ব ভবন রয়েছে ভারতসহ প্রায় 20টি দেশে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি।